রামসার ওয়েটল্যান্ড আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলা জায়গা, বিস্তীর্ণ জলাভূমি। সেই জলাভূমি আমাদের কলকাতার ধীরে 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 বুঝিয়ে ফেলা হয়েছে। সেই জলাভূমি বুঝিয়ে সেখানে গোডাউন, যে গোডাউনে আগুন, যে গোডাউনের আগুনে ঝলসে মৃত্যু। এই যে জলাভূমি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি, যে জলাভূমি রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের প্রত্যেকের, প্রশাসনের, সবার, সেই জলাভূমি বুঝিয়ে ফেলা হলো। এত সহজে তো বোঝানো যায় না। তাহলে পিছনে প্রভাবশালী কেউ নিশ্চয়ই আছে, না হলে জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে কিভাবে? কারাই প্রভাবশালী? স্থানীয়রা কেন সব জেনেও চুপ করে আছেন? স্থানীয়রা সব জানেন, বলতে পারছেন না কেন? প্রভাবশালী কারা? ইরন রয়েছে সরাসরি আমার সঙ্গে। ইরন, এই ধরনের কাজ যারা করেন তাদের হাত অনেক লম্বা থাকে, তা না হলে চট করে এই বেআইনি কাজ করার সাহস কেউ পাবেন না। এই লম্বা হাত কাদের ছুটছে? প্রভাবশালী কারা? অতনু, এই যে জলাভূমি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, এটা কোথায় আমরা সবাই জানি। ভৌগোলিক অবস্থানটা যদি বলি খুব সহজ করে যারা দর্শক দেখছেন বোঝার জন্য, রুবি মোড় থেকে 1 কিলোমিটারের মধ্যে হেঁটে মিনিট 5 রাস্তা লাগবে, এবং শহরের সব থেকে বড় যদি আবাসন বলি আরবানা, ঠিক তার পেছন থেকে শুরু হয় এই জলাভূমি, এবং এই জলাভূমি বিস্তর জায়গা রয়েছে। আর ঠিক এই জায়গাতেই দিনের পর দিন জমি ভরাট করে, জলাভূমি ভরাট করে একের পর এক বেআইনি গোডাউন হয়ে চলেছে। এটা আজ থেকে নয়, আমরা যদি স্যাটেলাইট ইমেজ থেকে বিভিন্ন এর আগে বেশ কয়েকদিন ধরে দেখিয়েছি, 2010-11 সময় থেকে শুরু হয়ে দিন যত এগিয়েছে তত একের পর এক গোডাউন হয়েছে। কারা এর পেছনে জড়িত? স্থানীয় লোকজন তারা কিছু মুখ খোলেন না কেন? এই নিয়ে আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছিলাম। প্রকাশ্যে অনেকেই বলতে চান না, তার মধ্যে যে কয়েকজন সাহস করে বলেছেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তাদের একটাই শর্ত, আমাদের নাম বলবেন না, আমাদের দেখাবেন না। কিন্তু তারা যে মাস পিটিশন দিয়েছিলেন সেই তথ্য নিউজ 18 বাংলার হাতে রয়েছে, এবং 2021 সাল 2022 সাল তারা বিভিন্ন সময় তাদের বিভিন্ন লোকের নামে একের পর এক অভিযোগ উঠেছিল। কাদের বিরুদ্ধে অভিযোগ? প্রথম নাম পাওয়া যাচ্ছে অসীম মণ্ডল, তিনি স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তার সঙ্গে জড়িত। তার ভাই পবন মণ্ডল দ্বিতীয় নাম। এছাড়া পাওয়া যাচ্ছে পঙ্কজ লীলা, তার একাধিক গোডাউন আছে 3 নম্বর। এছাড়াও নাম কার রয়েছে? এছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্যদের নাম রয়েছে। এবং সর্বোপরি যে গ্রামবাসীরা অভিযোগ করছেন, সর্বোপরি এই পুরো সিন্ডিকেট, এটা একটা সিন্ডিকেট। কি করে চলে? এই সিন্ডিকেট চলে হচ্ছে এই জমিগুলো ভরাট হয়, ভরাট হওয়ার পর একের পর এক গোডাউন তৈরি হয়, এবং গোডাউনগুলো শহরের এবং নাম করা কোম্পানিগুলোকে ভাড়া দিয়ে দেওয়া হয়। মাসিক 3 থেকে 4 লক্ষ টাকা ভাড়া, কিন্তু কোনো রকম ফেসিলিটি থাকে না। এবং শহরে যেহেতু সবচেয়ে কাছে এই জায়গা, যার ফলে এখানে গোডাউন অনেকেই ভাড়া নিয়ে নেন এবং তাদের ব্যবসার সম্প্রসারণ করার চেষ্টা করেন, এবং এখান থেকে সহজেই শহরে যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। এই গোডাউন ব্যবসাটা চলছে, এবং এই গোডাউনের পেছনে মদত যে গ্রামবাসীরা অভিযোগ করছেন, সেখানে একটু সঙ্গে থাকো ইরন, একটু সঙ্গে থাকো। ভয়ানক তথ্য। সিন্ডিকেট বানিয়ে গোডাউন করা হয়, গোডাউন ভাড়া দেওয়া হয় বড় বড় সংস্থাকে। ভাড়া কত? মাসে 3 থেকে 4 লক্ষ টাকা। নাম আসছে কার? নাম আসছে বিকাশ রায়, পঙ্কজ লীলার সঙ্গে আর কার নাম আসছে? নাম আসছে নেতা ব্যবসায়ী অসীম মণ্ডলের ভাই পবন মণ্ডল। কিন্তু ইরন, এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে, রাজনৈতিক ছায়া ছাড়া তো এই ধরনের ব্যবসা করা যায় না। তাহলে কোনো নেতা জড়িত আছেন? একদমই। অতনু, এই যে যাদের নাম উঠে আসছে তদন্তে করে, বা আমরা যখন কথা বলছি গ্রামবাসীরা প্রকাশ্যে নামগুলো বলছেন, এবং তারা আড়ালে আবডালে বলছেন যে এরাই প্রভাবশালী, এদের বিরুদ্ধে মুখ খোলার তাদের কোনো অধিকারও নেই, এবং যদি মুখ খোলেন তারা নাকি থ্রেটও পান। এবার এরা কারা? এরা স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় তৃণমূলের সঙ্গে পরিচিত নেতৃত্ব, অনেকেই বলছেন। এর পেছনে কে আছে সেটা খোঁজ দিতে গিয়ে যেটা জানা যাচ্ছে যে বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, তিনি নাকি সব জানেন, এবং এই যে প্রভাবশালীর হাত
আসল হাতটা তার হাজব্যান্ডের কথা বলা হচ্ছে, তার স্বামী নজরুল মণ্ডল। বলা হচ্ছে এই যে পুরো বিষয়টা, এই যে অসীম মণ্ডল এখানে পঙ্কজ লীলা তারা যে সিন্ডিকেটটা চালান, তার পেছনে নাকি অদৃশ্য হাত হচ্ছে নজরুল মণ্ডলের। এখানে কোনো গোডাউন নজরুল মণ্ডলের কিন্তু নেই, কিন্তু তিনি পুরোটা জানেন বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন। এবং তার মদত ছাড়া গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, যদি রাজনৈতিক প্রভাব না থাকে তাহলে রাতের অন্ধকারে দিনের পর দিন কি করে ভরাট হয়। এবং স্থানীয় বাসিন্দারা এটাও বলছেন যে প্রশাসনের নাকের ডগায় তাদের সামনে ভরাট করা হয়, প্রশাসন নিশ্চুপভাবে থাকে, কোথাও কোথাও তারা পাহারাও দেন এবং একের পর এক লরি মাটি বোঝাই করা লরি সঙ্গে আসে, থাকো, তারা সঙ্গে থাকো, এই খবরে নজর থাকবে, আমাদের এই খবরে নজর থাকবে। তার পাশাপাশি একটা প্রেস মিটে নজর রাখতে হবে। ঘোষণা করে প্রধানমন্ত্রী জাতীয় তান্ত্রিক তহবিল থেকে বলেন 2 লক্ষ টাকা দেব, আহতদের 50,000 টাকা দেব। গুজরাট সরকার টাকার বহন নিয়ে আসে। দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে ওই আহত এবং নিহত ব্যক্তির পরিবার গেছেন মামলা করে, যে সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল 50% লোক সেই টাকা এখনো পায়নি। 2025 এপ্রিল গুজরাট ডিসা গুদামে অগ্নিকাণ্ডে মৃত 21 জন। চলে আসি রাজস্থানের জয়সলমীর 2025 সালের অক্টোবর, 4 মাস আগে 5 মাস আগে একটা বাসের অগ্নিকাণ্ডে 22 জনের মৃত্যু। রাজস্থান হাইকোর্টে মামলা হয়েছে এবং কোর্ট ভৎসনা করেছেন যে সরকার যে পরিমাণ ক্ষতিপূরণ দেবে বলেছিল রাজস্থান সরকার এবং কেন্দ্র সরকার, তার 50% লোক ওখানেও টাকা দেওয়া হয়নি। আমাদের সমালোচনা হচ্ছে হোক, আপনারা গণতান্ত্রিক পরিসরে আমাদের সমালোচনা করবেন, নিশ্চয়ই চর্চা করবেন এই নিয়ে। আপনারা কাইন্ডলি একটু জিজ্ঞেস করুন যে রাজস্থানের ডিসা, মধ্যপ্রদেশের হারদা 2024 সালে ফেব্রুয়ারি আতশবাজি বিস্ফোরণ, 13 জনের মৃত্যু, 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলেছিল। মধ্যপ্রদেশের লোকাল মিডিয়া লিখছে 12 মাস পরেও বহু পরিবার সেই ক্ষতিপূরণ টাকা পায়নি। তাহলে রাজস্থানের জয়সলমীর, গুজরাটের ডিসা, মধ্যপ্রদেশের হারদা, এই তিনটে ইনসিডেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে আগুনে মানুষের মৃত্যু। এবং সরকার কি করুণ, মানে নিষ্করুণ ব্যবহার করেছে, কি কঠিন ব্যবহার করেছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক সরকার, একটা ঘটনা ঘটেছে, খুবই বাজে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী তার প্রতিবিধান করছেন। যান গিয়ে বিরোধী দলনেতাকে বলুন এই 3টে জায়গায় গিয়ে তারা মিছিল করবেন কিনা, গুজরাটে যাবেন কিনা, হারদায় যাবেন কিনা, জয়সলমীরে যাবেন কিনা। কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে।